আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভি দুপুরের সংবাদে। রাজধানীর গুলিস্তানে মেঘলা পরিবহনের বাস চাপায় 2 পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত কয়েকজনকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে ইলিয়াস নামে একজনের 2 পা গুরুতর জখম হওয়ায় তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। ওয়ারী থানায় নিহতের সুরতাল রিপোর্ট করে মর্গে পাঠানো হয়েছে। চিকিৎসক জানিয়েছে আহতরা শঙ্কামুক্ত। সকাল 9:30টার দিকে গুলিস্তান টোল প্লাজার সামনে এই দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনায় মেঘলা পরিবহনের বাসটি জব্দ করা হলেও চালক হেলপার পালিয়ে গেছে। তাদের গ্রেপ্তারে অভিযান চলছে। অচিরেই গ্রেপ্তারের আশা পুলিশের। পিছনের থেকে আরেকটা বাস ব্রেক ফেল করে ওটা দ্রুত গতিতে আসছে। এদিক দিয়ে সামনে যারা লোকজন আসছিল এরা ছুটাছুটি করছে বাঁচার জন্য, কিন্তু এর ভিতরে সে পড়ে গেছে। আমরা যে এক্সরে করছি, এক্সরেতে দোনোটা পা ভেঙে গেছে এবং ডাক্তাররা বলছে যে আমাদের এখানে যে অপারেশনটা এটা দেরি হতে পারে, এখন আপনারা পঙ্গুতে নিয়ে যান। পুনর্বাসন ছাড়া ফুটপাত থেকে হকার উচ্ছেদের প্রতিবাদে রাজধানীর উত্তরায় ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছে হকাররা। সকাল থেকে রাজলক্ষ্মী মার্কেটের সামনে অবস্থান নেন তারা। এতে ওই মহাসড়কে যান চলাচল বন্ধ রয়েছে। বনানী থেকে রাজলক্ষ্মী হয়ে গাজীপুর পর্যন্ত দেখা দিয়েছে তীব্র যানজট। উত্তরা পশ্চিম থানার হকার্স লীগের সাধারণ সম্পাদক রাসেল মণ্ডল জানান, কোনো ধরনের পুনর্বাসন ছাড়া উত্তরা এলাকা থেকে তাদের উচ্ছেদ করা হয়েছে। এতে পরিবার পরিজন নিয়ে বিপাকে পড়েছেন তারা। বাধ্য হয়ে রাস্তায় নেমেছেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার হুঁশিয়ারিও দেন হকাররা। করোনা সংক্রমণ রোধে রাত 8টার মধ্যে দোকান বন্ধের পাশাপাশি বাস, ট্রেন ও লঞ্চে অর্ধেক যাত্রী নিয়ে চলাচলের নির্দেশ দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। দুপুরে মানিকগঞ্জের সদর ও সাটুরিয়া উপজেলায় দরিদ্র মানুষের মাঝে কম্বল বিতরণী অনুষ্ঠানে তিনি কথা বলেন। এ সময় তিনি আরও বলেন, সারা দেশে জেলা উপজেলা পর্যায়ের সকল হাসপাতালের নার্স, চিকিৎসকরা সেবা দেওয়ার জন্য প্রস্তুত আছেন। মাস্ক ছাড়া বাইরে গেলে ভ্রাম্যমাণ আদালতে জেল জরিমানা দেওয়ার কথাও জানান তিনি। করোনা সংক্রমণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের কোনো পরিকল্পনা নেই বলেও জানান স্বাস্থ্যমন্ত্রী। এখনও পর্যন্ত করোনা সংক্রমণ নিয়ন্ত্রণ আছে জানিয়ে এই পরিস্থিতি বজায় রাখতে সকলকে স্বাস্থ্যবিধি মেনে চলার নির্দেশ দেন জাহিদ মালেক। জেলার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুর রহমান, জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ মোহাম্মদ জুবায়ের সহ সংশ্লিষ্টরা এই সময় উপস্থিত ছিলেন। হাসপাতালগুলোকে প্রস্তুত থাকার জন্যে সমস্ত জেলা উপজেলার যারা আমাদের কর্মকর্তা আছে তাদের সাথে আমরা কথা বলেছি, নির্দেশনা দিয়েছি। দোকানপাট 10টার জায়গায় 8টার মধ্যে বন্ধ করে ফেলতে হবে। বাস আছে, আমাদের লঞ্চ আছে, ট্রেন আছে, সেখানে অর্ধেক যাত্রী নিয়ে চলাচল করার একটা সিদ্ধান্ত হয়েছে। নির্বাচনের দিন ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে জমে উঠছে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের প্রচার। উৎসবমুখর পরিবেশে গণসংযোগ করছেন প্রার্থীরা। সকাল থেকে বন্দর চৌরাপাড়া এলাকায় 24 নম্বর ওয়ার্ডে গণসংযোগ করছেন আওয়ামী লীগ প্রার্থী সেলিনা হায়াত আইভী। আর জালকুড়ি এলাকায় ভোটারদের দুয়ারে দুয়ারে যাচ্ছেন স্বতন্ত্র প্রার্থী তৈমুর আলম খন্দকার। এ সময় তৈমুর আলম নিজেকে নারায়ণগঞ্জের সবচেয়ে জনপ্রিয় প্রার্থী দাবি করে জানান, ভোটার হলে প্রধানমন্ত্রীও তাকে ভোট দিতেন। আর সেলিনা হায়াত আইভীর প্রতিশ্রুতি, এবার নির্বাচিত হলে নারায়ণগঞ্জ হবে মডেল সিটি কর্পোরেশন। উনি শামীম ওসমান এবং সেলিম ওসমানের প্রার্থী, উনি অন্য কারো প্রার্থী না, উনি বিএনপিরও প্রার্থী না, উনি স্বতন্ত্র প্রার্থী নয়। গতকালকে এখানে প্রচারণা করেছে সেলিম ওসমানের জাতীয় পার্টির 4 জন চেয়ারম্যান তার সাথে ছিল, যেটা জনস্বার্থে যে ছিল, স্বচ্ছতা যেটা অভিযোগ রয়েছে সিন্ডিকেট। দর্শক, এই মুহূর্তে নারায়ণগঞ্জে আছেন আমাদের সহকর্মী মাইদুর রহমান রুবেল, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। রুবেল, আধুনিক সুন্দর নগরী গড়তে প্রার্থীরা কি ধরনের প্রতিশ্রুতি দিচ্ছেন এবং সেই সাথে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে নির্বাচন কমিশনের কি ধরনের তৎপরতা দেখছেন আপনি? যেহেতু হেভিওয়েট 2 জন প্রার্থী রয়েছে, আওয়ামী লীগের প্রার্থী ডক্টর সেলিনা হায়াত আইভী, যিনি মেয়র ছিলেন এবং তিনি টানা 18 বছরের দায়িত্ব পালন করেছেন, সেই ক্ষেত্রে তিনি প্রতিশ্রুতি দিয়েছেন যে
নারায়ণগঞ্জের উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্যই তিনি মূলত কাজ করে যাবেন। তিনি যেসব কাজ করে গিয়েছেন ইতিমধ্যে সেগুলি সম্পন্ন করবেন। আর তৈবুর আলম খন্দকার অভিযোগ করেছেন, স্বতন্ত্র প্রার্থী, তিনি অভিযোগ করেছেন যে আইবি দীর্ঘদিন মেয়র হিসাবে থাকলেও তিনি কাঙ্ক্ষিত উন্নয়ন করেনি বা নারায়ণগঞ্জের যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান করেনি, যার কারণে তৈবুর আলম খন্দকার তিনি দাবি করেছেন তার পক্ষেই এলাকার ভোটাররা তার পক্ষে রায় দেবেন। কিন্তু আসলে যেহেতু আগামী 16 জানুয়ারি ভোট অনুষ্ঠিত হবে, সেই ক্ষেত্রে আসলে ভোটাররা কার দিকে ভোট দেবেন বা কার প্রতিশ্রুতিতে তারা মজবেন সেটি কিন্তু এখন দেখার বিষয়। তবে নারায়ণগঞ্জে নির্বাচনকে কেন্দ্র করে কথার যুদ্ধে মেতেছেন। আমরা দেখেছি যে শহর জুড়ে উৎসবমুখর পরিবেশে নির্বাচনের প্রচারণা চলছে এবং আমরা শহর জুড়ে বা শহরের বাইরে দেখেছি যে বিভিন্ন প্রার্থীর পোস্টার ঝুলছে। তৈবুর আলম খন্দকার এবং সেলিম হায়াৎ আইবি ছাড়াও আরও 5 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন, তবে সবার প্রচারণা সেভাবে চোখে পড়ে না। তবে মোটা দাগে স্বস্তির কথা, এখন পর্যন্ত কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটেনি নারায়ণগঞ্জে। যদিও এই নারায়ণগঞ্জকে আতঙ্কের জনপদ বলা হয়, কিন্তু এখন পর্যন্ত শান্তিপূর্ণভাবেই প্রচারণা চলছে। যদিও তৈবুর আলম খন্দকার কিছু অভিযোগ করেছেন যে সেলিম হায়াৎ আইবি আচরণবিধি লঙ্ঘন করছেন, যদিও আইবি সেই বিষয়টিকে উড়িয়ে দিয়ে বলেছেন তৈবুর আলম খন্দকার বরঞ্চ নারায়ণগঞ্জের যারা গডফাদার আছে তাদের নিয়ন্ত্রণে কাজ করছেন বা তাদের প্রার্থী তৈবুর আলম খন্দকার, এমনটি অভিযোগ করেছেন সেলিনা হায়াৎ আইবি। আর তৈবুর আলম খন্দকার বলেছেন যে শেখ হাসিনা প্রধানমন্ত্রী থাকাকালীন সময়ে বলেছেন তৈবুর আলম খন্দকার জনপ্রিয় প্রার্থী এবং সে বিজয়ী হবে বলেও প্রত্যয় করছেন। আসলে সবকিছু মিলিয়ে আমরা যেটি বলতে পারি যে কিছুক্ষণের মধ্যে অবশ্য জাতীয় প্রেস ক্লাবে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ আসার কথা রয়েছে। তারা একটি সংবাদ সম্মেলন করবে নারায়ণগঞ্জের নির্বাচনের পরিস্থিতি নিয়ে। তবে পাল্টাপাল্টি অভিযোগ থাকলেও নির্বাচনী মাঠ এখন পর্যন্ত শান্তিপূর্ণ বলে আমরা দেখতে পেয়েছি এবং দুইজনই। রুবেল, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ নারায়ণগঞ্জ থেকে জানাচ্ছিলেন মাইদুর রহমান রুবেল। বেগম খালেদা জিয়ার বিদেশে চিকিৎসার দাবি না মানলে বর্তমান সরকারের পরিণতি অতীতের সরকারগুলোর মতো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে বিএনপি চেয়ারপারসনের মুক্তি ও উন্নত চিকিৎসার দাবিতে আয়োজিত সমাবেশে এই হুঁশিয়ারি দেন তিনি। নির্বাচনী সংলাপকে অর্থহীন মন্তব্য করে ফখরুল বলেন, নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে ছাড়া নির্বাচন সুষ্ঠু সম্ভব নয়। অবশ্যই সরকারকে মেনে নিতে হবে, আর যদি সরকার এই দাবি মেনে না নেয় তাহলে সব সময় গণদাবিকে অস্বীকার করবার জন্য অতীতের সরকারগুলোর যে অবস্থা হয়েছিল তাদের সেই একই পরিণাম বহন করতে হবে। বন্ধুগণ, কিসের সংলাপ? এই সংলাপ ইতিমধ্যেই অধিকাংশ রাজনৈতিক দল বর্জন করেছে, পরিষ্কার করে বলেছে যে এই সংলাপে কোনো লাভ হবে না, অর্থহীন সংলাপ। গেল 26 ডিসেম্বর দিবাগত রাতে ময়মনসিংহের হালুয়া ঘাটে বিবাহের সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে 2 গারো তরুণী দলবদ্ধ ধর্ষণের শিকার হওয়ার ঘটনায় মূল আসামি সোলাইমান হোসেন রিয়াদকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল রাতে ময়মনসিংহে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। দুপুরে কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে র্যাব জানায়, রিয়াদের বাবা সাবেক মেম্বার, সেই প্রভাব খাটিয়ে সে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। এছাড়া তার একটি কিশোর গ্যাং ছিল। এই ধর্ষণে মোট 10 জন অংশ নিয়েছিল, যার মধ্যে রিয়াদ সহ 6 জন সরাসরি অংশ নেয়। রিয়াদ মূলত হালুয়াঘাট এলাকায় এই 10 থেকে 13 জনের একটি গ্রুপ সে মেনটেন করত। এলাকার আধিপত্য বিস্তারটা সে মোটামুটি যে তার যে একটি গ্যাং চক্র আছে এদের মাধ্যমে কিন্তু সে বিভিন্নভাবে আধিপত্য বিস্তার করেছে। পাশাপাশি এটাও ট্রু, যেহেতু তার বাবা এখানে একজন জনপ্রতিনিধি ছিল, সেখানে হয়তো কিছু কিছু ক্ষেত্রে সে হয়তো বিভিন্ন খারাপ কাজ পরবর্তী সে বিভিন্ন ফেভার হয়তো পেয়ে থাকতে পারে। ভাড়াটিয়াদের কাছে আতঙ্কের নাম যখন তখন বাড়ি ভাড়া বৃদ্ধি। নতুন বছর এলে ইচ্ছে মতো ভাড়া বাড়ান অনেক বাড়িওয়ালা। হুট করে বাসা ছাড়ার নোটিশ দেন কেউ কেউ। দেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণ আইন থাকলেও নেই এর প্রয়োগ। তবে ব্যতিক্রমও আছে। কিছু বাড়ির মালিক মহামারীতে ভাড়া কমিয়ে ভাড়াটের পাশে দাঁড়িয়েছেন। বাড়ি ভাড়ার অব্যবস্থাপনা নিয়ে সাকিবুর রহমানের ধারাবাহিক রিপোর্টের আজ দেখুন প্রথম পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। অন্তত 2 কোটি মানুষের বাস তিলোত্তমা নগরী ঢাকাতে। জীবিকার খোঁজে প্রতিদিন রাজধানীমুখী হচ্ছে মানুষ। বাড়ছে ভাড়া, বাসার চাহিদাও। বর্তমানে রাজধানীতে বসবাসকারী 80% মানুষই ভাড়া বাসায় থাকেন। তবে সব ভাড়াটের অভিজ্ঞতা সুখকর নয়। ভাড়াটেদের অন্যতম অভিযোগ,
কারণে অকারণে ভাড়া বৃদ্ধি। প্রতি মাস শেষে এমন আশঙ্কায় থাকতে হয় অনেক ভাড়াটেকে, আর বছর গেলে তো কথাই নেই। করোনার ভিতরে তো কখনো আমাদের কমায় নাই, আগে যে ভাড়া ছিল ওই ভাড়াই আমরা এখনো দিচ্ছি। ভাড়াটিয়ারা বিভিন্ন সময় বিভিন্ন অভিযোগ করে, কিন্তু বাড়িওয়ালারা সেক্ষেত্রে কোনো গ্যাসের কোনো সুরাহা করতে পারে না। বাড্ডার বাসিন্দা আশরাফুল ইসলাম নভেম্বর মাসের শেষে জানতে পারেন নতুন বছর থেকে ৩,০০০ টাকা ভাড়া বাড়ছে। একটা বছর পরে এখনো যাই নাই, সেখানে এইভাবে বাড়ি ভাড়া বাড়ানো আমি প্রস্তুত ছিলাম না। তো এটা আমার জন্য খুবই চাপ এবং খুবই মানসিক যন্ত্রণা আমাকে এটা পীড়া দিতে হয়েছে। ভাড়া বাড়ানোর কারণ জানতে গেলে তেরে ওঠেন বাড়ির মালিক। না নোটিশ ছাড়া দেওয়াটা ঠিক না, জানাইতে হবে। না ক্যামেরা আমি কথা বলবো না, ক্যামেরার তো কোনো হয় না এখানে, এমন কোনো ঘটনা ঘটে নাই যে আপনি ক্যামেরা ধরবেন। তবে ব্যতিক্রমও আছে। মহামারীর শুরুতে বাড়ি ভাড়া কমিয়ে আর বাড়াননি কোনো বাড়িওয়ালা। করোনা আরম্ভ হলো তখন আমরা বাসাটা ফাঁকা ছিল আর ভাড়াটা কমাই দিলাম। আগের ভাড়া রাখি না, কারণ অর্থনৈতিক অবস্থা খারাপ বা মানুষের চলাচলের সমস্যা, সেই জন্য ভাড়া কমাই দিছি। এখন বাসাটা ভাড়াটি আছে, কিন্তু বাসা বাড়ায়নি, আগের মতোই কম আছে। দেশে বাড়ি ভাড়া নিয়ন্ত্রণে ১৯৯১ সালের একটি আইন থাকলেও তার প্রয়োগ নেই। এই আইনজীবী মনে করেন নজরদারির অভাবই এই খাতের বিশৃঙ্খলার মূল কারণ। যে আইন যারা করেন এই জায়গাটা তারা পুরো ব্যর্থতার পরিচয় দিয়েছেন সংসদ, আমি বলবো। কারণ হলো যে ৯১ সনের আইন কি এখন চলবে? আর ৯১ সনের আইন দিয়েই তো যে আইনটা করেছেন সেই আইনই তো তেমনটা কার্যকরী হয় নাই। শতকরা ৫ লোকও আদালতে যায় না। তাহলে এটা আপনাদের বোঝা উচিত ছিল। কেন হচ্ছে না? কারণ আপনার যারা এই সংসদে আছেন তাদের অধিকাংশ লোকজনের তো বাড়িঘর আছে, তারা তো ভাড়াটিয়া না, অতএব সেই দরদটা তো তাদের মধ্যে নাই যে তারা একটা আইন করে নেবেন। প্রতি মাসের শেষে আর শুরুতে বিপুল সংখ্যক মানুষকে বাসা বদলাতে দেখা যায়, যার অন্যতম কারণ ভাড়া বৃদ্ধি। তবে নিয়ম নীতি না থাকায় সবাই যে নতুন ঠিকানায় স্বস্তি খুঁজে পান তেমনটাও না। সাকিবুর রহমান, RTV, ঢাকা। তেজগাঁও রেল স্টেশন থেকে ভৈরব যেতে জনপ্রতি টিকিট নিতে হয় 2টি। 70 টাকার টিকিট কিনতে হয় 100 টাকায়। 2 টিকিট না কিনলে মেলে না সিট। স্টেশনে যাত্রীদের জন্য নেই টয়লেট ও ছাউনি। রেলের জায়গায় বসানো দোকান থেকে ফায়দা নিচ্ছেন স্টেশন ম্যানেজার সহ কর্মকর্তা কর্মচারীরা। রাজধানী তেজগাঁও রেল স্টেশনের হালচাল জানাচ্ছেন আশিকুল আলম। 70 টাকার টিকিট নিতেছে, আপনি 100 টাকা মুট করে দিয়ে দিতে হবে। তাহলে যাত্রীরা কি মিথ্যা কথা বলতেছে? দুর্বল অবকাঠামো, দূষিত পরিবেশ আর নিরাপত্তাহীনতার কারণে প্রায় সমালোচিত তেজগাঁও রেলওয়ে স্টেশন। জয়দেবপুর, চট্টগ্রাম, ভৈরব, কুমিল্লা, নোয়াখালী, সিলেট সহ দেশের বিভিন্ন অঞ্চলে গন্তব্যের ট্রেন এই স্টেশনে থামে। এই স্টেশন থেকেই অধিকাংশ যাত্রী কমলাপুর ও বিমানবন্দর স্টেশনেও যাতায়াত করেন। স্টেশনে নেই টয়লেট, যাত্রীদের বসার স্থান। এছাড়াও টিকিট নিয়েও আছে নানা বিড়ম্বনা। আমি বলি ভাই আমার একটা টিকিট দেন, বলে না একটা টিকিট একটা স্টার্টিং নিতে হবে। স্টার্টিং দাম 70 টাকা আর সিট যেটা ওটা 70 টাকা, তাহলে কত হইলো 140 টাকা। তাহলে আমার সিট লাগবে ওয়ানলি 1 টিকিট লাগবে একটা, আমি একটা টিকিট যাবো। তখন আমাকে যদি বলে 2টা টিকিট নিত, আমার বাধ্যতা যাইতে হবে। ট্রেনে গেলে আমার টিকিট আরেকটা নিতে হবে আমার, মানে আমি যদি বার্গেনিং করি তো আমার যদি পিছনে একটা ঠাও আমার, আমি কি করবো? একটা ফ্যামিলি যদি আসে 2টা টিকিট নিতে, তাদেরকে 2টা টিকিট দেওয়া হয় না। 2জন 2টা টিকিট চান, একই বুকিতে দিবেন, তাও দিবেন, ওরা 2 বুকিতে দিবে আপনাকে হয়রানি করার জন্য। 100 টাকা হাতে ধরে দিই অথবা 150 টাকা দিয়ে দিই, আলাদাভাবে দিয়ে দিই, তাহলে দিয়ে দিবে, মুট করে দিয়ে দিতে হবে। তিতাস কমিউটার ট্রেন পরিচালনার দায়িত্বে থাকা মেসার্স TM ট্রেডিং এর টিকিট বিক্রেতা জানান, কারো কাছ থেকেই বাড়তি টাকা রাখেন না তারা। তবে বাস্তবতা পুরোটাই ভিন্ন। আপনারা বেশি নেন না? না। তাহলে যাত্রীরা কি মিথ্যা কথা বলতেছে? প্রতিদিন এরকম 70 টাকা নেওয়া হয়, আমাদের নরসিংদী মেথিকান্তা কোনো সিট হয় না। শুধু টিকিট বিক্রির টাকাই না, মিলেমিশে খাচ্ছেন সরকারি জায়গায় দোকান বসানোর টাকাও। ইজারার নামে সরকারি কোষাগারে মাসে 500 টাকা জমা হলেও ভাড়া তুলছেন 5 থেকে 6,000 টাকা। কারো কারো কাছ থেকে নিয়েছেন অগ্রিম টাকাও। দোকান মালিকের নাম সেলিম, জি লিখিত চুক্তি। কয় বছরের জন্য দিছে? 2 বছরের জন্য। 2 বছর। অ্যাডভান্স কত দিছে? 50,000। 5 বছরের ডিল আছে। মামারে দিয়ে আর কি ধরেন 5-6 টাকা করে। আপনি রেলমন্ত্রীকে যান, আপনি সরজমিনে ভিডিও ফুটেজ নিয়েও যান, উনি বলবো আমি তদন্ত করে দেখতেছি, শেষ, এই পর্যন্তই শেষ। দায়িত্বে থাকা স্টেশন মাস্টার সব অভিযোগই অস্বীকার করেন। এই ট্রেনগুলিতে আপনার দেখা গেছে যে কিছু কমপ্লেন, যেটা আপনি বললেন যে কিছু টিকিটের দাম বেশি নেয়,
আবার একটা টিকিটের সাথে আরেকটা টিকিট নেই। যদি এগুলি নিয়ে থাকে এগুলি অবশ্যই বড় অন্যায়। আমার রেলটা চলে সুন্দরভাবে, টিকিটের ফেয়ার যে আছে সেইভাবেই যাতে চলে, সেদিকে আমাদের কর্মকর্তারা বিশাল কাজ করতেছে। আইনের কঠোর প্রয়োগের মাধ্যমে রেলের এসব অসাধু কর্মকর্তা কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার পাশাপাশি তেজগাঁও রেল স্টেশনের নানা ভোগান্তি দূর করার কথা বলেন যাত্রীরা। আশিকুল আলম, আর টিভি, ঢাকা। কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করছেন তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী সোলাইমান সয়লু। সকাল ৮টার দিকে তুরস্কের ইস্তাম্বুল থেকে সরাসরি কক্সবাজার আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে থাকে বহনকারী বিমানটি। পরে সোলাইমান সয়লুর নেতৃত্বে ২০ সদস্যের প্রতিনিধি দল উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে তুরস্ক সরকার ও বিভিন্ন সংস্থা পরিচালিত ফিল্ড হাসপাতাল সহ নানান কার্যক্রম পরিদর্শনে যান। এর আগে কক্সবাজার বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডক্টর এনামুর রহমান। এ সময় চট্টগ্রামের বিভাগীয় কমিশনার কামরুল হাসান, তুরস্ক দূতাবাস বাংলাদেশের কর্মকর্তারা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। দুপুরের পর ঢাকায় ফিরে রাতেই তুরস্ক রওনা হওয়ার কথা রয়েছে তার। সরকারি ছুটির দিন থাকায় সকাল থেকেই জমে উঠেছে বাণিজ্য মেলার প্রাঙ্গণ। সকালের দিকে কিছুটা কম হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বাড়ছে মানুষের ভিড়। তবে গাড়ি রাখার পর্যাপ্ত ব্যবস্থা না থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে কিছুটা। এ বিষয়ে সংশ্লিষ্টদের নজর দেয়া ও দ্রুত সমাধানের দাবি জানিয়েছেন ব্যবসায়ীরা। দর্শক, রাজধানীর পূর্বাঞ্চলে চলছে আন্তর্জাতিক বাণিজ্য মেলা। এই মুহূর্তে সেখানে আছেন আমাদের সহকর্মী জুলহাস কবির, সরাসরি যোগ দিচ্ছেন তিনি আমাদের সাথে। জুলহাস, মেলা নতুন জায়গায় স্থানান্তরের কারণে আসলে মানুষ কেমন ওখানে ভিড় জমাচ্ছেন এবং সেই সাথে দর্শনার্থী যারা আসছেন তারা কি স্বাস্থ্যবিধি মানছেন কিনা? বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেটি লক্ষ্য করলাম সেটি হলো আজকে সাপ্তাহিক ছুটির দিনে দর্শনার্থীর সংখ্যাও কিন্তু একটু একটু করে বাড়তে শুরু করেছে। তবে সেটি পর্যাপ্ত নয় বা আশানুরূপ নয় বলছেন এখানকার ব্যবসায়ীরা। এবং যারা এখানে আসছেন তাদেরও নানান অভিযোগ যে এই দূরের এই প্রান্তে, রাজধানী শহরের বিভিন্ন প্রান্ত থেকে এখানে আসতে তাদের বেশ ঝক্কি ঝামেলা পার করতে হচ্ছে এবং তারা পর্যাপ্ত পরিমাণে পাবলিক ট্রান্সপোর্ট সেটি না থাকার কারণে তারা এখানে আসতে পারছেন না। এবং এখানে আসার পরে যে আশানুরূপ তারা যে চিন্তা করেছিল যে এখানে সাধ্যের মধ্যে হয়তো মেলাতে আর একটু কম দামে পণ্য কিনতে পারবেন, সেটি কিন্তু কিনতে পারছেন না, যে কারণে তারা অনেকটাই হতাশ হয়েছে। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে ক্রেতার সংখ্যা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে যেমন বেড়েছে তেমনই বিক্রিও কিন্তু বেড়েছে। সেদিক থেকে কিছুটা সন্তুষ্টি প্রকাশ কিন্তু ব্যবসায়ীরা সকালের তুলনায় এই দুপুরবেলা করছে এবং তারা আশাবাদী যে আজকে বিকেলে দিকে বা সন্ধ্যার পরে এই মেলাটি আরও বেশি জমজমাট হয়ে উঠবে। আমরা দেখতে পাচ্ছি যে মেলাতে এখন দর্শনার্থীর সংখ্যা যেমন বাড়ছে, বেচাকেনাও বাড়তে শুরু করেছে এবং মেলার এই প্রাঙ্গণটি যেমন আছে লোকসমাগম, এর বাইরেও কিছু আমরা দেখতে পাচ্ছি সেখানেও কিছু স্টল হয়েছে। সেই স্টলগুলোতেও কিন্তু দর্শনার্থী আমরা দেখছি ভিড় করেছে। তবে পরিবেশ নিয়ে কারোর কোনো আপত্তি নেই এবং তারা খুবই ভালো বলছেন যে এই পরিবেশটি ভালো হয়েছে গতবারের তুলনায়। তো এখন শুধুমাত্র পাবলিক ট্রান্সপোর্টের ব্যবস্থা যদি করতে পারে সরকার, তাহলে হয়তো এই মেলাতে আরও বেশি দর্শনার্থী আনতে পারবে। জুলহাস, ধন্যবাদ আপনাকে। দর্শক, এতক্ষণ পূর্বাঞ্চলে আন্তর্জাতিক বাণিজ্য মেলা থেকে জানাচ্ছিলেন জুলহাস কবির। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের 2 ম্যাচ টেস্ট সিরিজের শেষটিতে আগামীকাল নিউজিল্যান্ডের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ক্রাইস্টচার্চে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় ভোর 4টায়। প্রথম টেস্টে জয়ে ফুরফুরে মেজাজে বাংলাদেশ। এই ধারা ধরে রাখতে চায় ক্রাইস্টচার্চে। পেসার নির্ভর একাদশ করার আভাস দিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। বিস্তারিত শাইখুল ইসলাম উজ্জ্বলের রিপোর্টে। নিউজিল্যান্ডের মাঠে নিউজিল্যান্ডকে হারানো উপমহাদেশের দলগুলোর জন্য তো বটেই, যে কোনো দলের জন্যই কঠিন। সেই কঠিন কাজটি এবার করে দেখিয়েছেন বাংলাদেশ। দ্বিতীয় ও শেষ টেস্টে এই ধারা ধরে রাখতে নতুন ভেন্যু, নতুন আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে কঠোর অনুশীলন করছে টাইগাররা। যেখানে বৃষ্টির বাধায় মাঠে নামতে না পারলেও জিম করে নিজেদের সতেজ রাখছেন। ঠান্ডার মাত্রা বেশি হওয়ায় খানিকটা বেগ পেতে হচ্ছে, তারপরও সব বিপত্তি কাটিয়ে সিরিজ জয়ের জন্য বদ্ধপরিকর ডোমিঙ্গোর শিষ্যরা। এমনটাই জানিয়েছেন বাংলাদেশ দলের পেসার তাসকিন আহমেদ। ওয়েদার ওয়াইজ একটু ডিফারেন্ট, এখানে একটু ঠান্ডাটা বেশি এবং উইন্ডটা অনেক স্ট্রং। ট্রেনিং আমরা যতটুকু পারেছি
অ্যাডজাস্ট করছি। সবার মানসিকতা এবং প্রিপারেশন ওয়াইজ ভালো অবস্থানে আছি। আমরা আমাদের সেরাটা দিব, অবশ্যই জয়ের জন্যই খেলবো। 3 অভিজ্ঞ ক্রিকেটার তামিম ইকবাল, সাকিব আল হাসান ও মাহমুদুল্লাহ রিয়াজ ছাড়াই প্রথম টেস্টে অসাধ্য সাধন করেছে টাইগাররা। সব কিছুর জন্য দলের ক্রিকেটারদের কৃতিত্ব দিলেন হেড কোচ রাসেল ডোমিঙ্গো। গত কয়েকটা মাস সব ফরম্যাটেই আমাদের জন্য খুব কঠিন কেটেছে, তাই এই ফল ছেলেদের জন্য দারুণ কিছু। এটা তাদের প্রাপ্য ছিল, কারণ তারা মাঠে কঠোর পরিশ্রম করেছে। শেষ টেস্টেও জয়ের ব্যাপারে আশাবাদী কোচ জানালেন তার পরিকল্পনার কথা, তবে সেটা যে সহজ হবে না তাও মনে করেন ডোমিঙ্গো। আমাদের কয়েকজন মানসম্পন্ন পেসার আছে, খুব কম সময়ে বাংলাদেশ ঘাসের উইকেটে সুবিধা নেয়ার কথা ভাবতে পারে। প্রথম টেস্টে 8 উইকেটে জয় পেয়ে নিউজিল্যান্ডে এক ইতিহাস গড়া হয়েছে টাইগারদের। এবার শেষ টেস্টে জয় পেয়ে নতুন অধ্যায় শুরু করবেন মুমিনুলরা, এমনটাই আশা টাইগার ভক্তদের। শাইখুল ইসলাম উজ্জ্বল, RTV। দুপুরের সংবাদে এ পর্যন্ত। সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বারে ডায়াল করুন। জেলার সংবাদ বিকেল 4:45টায় দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।